কিছু আমি লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম এটা মডাল ভার্বের উপরে ছিল। মডাল থেকে আমরা শুরু করব এবং আমি এখানে আপনাকে একটু দেখাতে চাই যে আমাদের যে শিডিউলটা সাজানো থাকে একেবারে স্টেপ বাই স্টেপ সেই শিডিউল অনুসারে ক্লাসগুলো হবে। মানে এলোমেলো ক্লাস নিয়ে আসলে কোনো আপনারও এতে ক্ষতি বা আমারও পড়াতে সমস্যা হবে। সেই ক্লাস শিডিউলটা আমি এখানে একটু দেখাতে চাই, জাস্ট হ্যালো। হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, একটা ফোন আসছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। সাহায্যকারী, এটার অপর একটা নাম রয়েছে হেল্পিং। এই অধ্যায়ে আমরা শিখব মডালগুলো কিভাবে নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠন করে। মডালের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম হয়। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। দেখেন, আমরা অনেক দিন থেকে ভাষাটা শিখাচ্ছি, কিন্তু মূল যে ব্যাপারটা হয় কি, প্রত্যেকটা ক্লাসের কিছু কিওয়ার্ড থাকে, একেবারে হেড ওয়ার্ড যেটাকে বলি। এই কথাগুলো আমাদের কথা বলতে গেলেও মনে রাখতে হবে, আবার লিখতে গেলেও মনে রাখতে হবে। কেমন? মডালের পর কিন্তু সর্বদা বেস ফর্ম বসে। আমরা ভার্বের যে ফর্মগুলো নিশ্চয়ই আমরা অনেকটা পড়েছি, আবারও পড়বো। এখানে আমাদের অনেক শীট আছে ভার্ব ফর্মের উপর, এটা অনেক একটা পুরাতন শীট, কয়েকবার দিয়েছি, আজকে নতুন একটা দিব। তো এই যে গো, ডু, ইট, রাইট, স্পিক, মডালের পরে সবসময় এই বেস ফর্ম বসে। অনেকেই দেখেছি আমরা আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, কিন্তু যখন বলি আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দা ওয়ার্ক, তো এই কুডের পরে কিন্তু ডু না দিয়ে যেহেতু কুড ব্যবহার করছে, আই কুড ডিড দা ওয়ার্ক, অনেকে এরকম বলে ফেলে, কিন্তু এটা ভুল। কেন ভুল হবে? বলছে মডাল ভার্বের পরে যাই আসুক না কেন সর্বদা কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে, এটা আমাদের মনে রাখতে হবে। কখনো পরিবর্তন হবে না। এই মডাল ভার্বের পরে অন্য যে ভার্ব আসুক কখনো তার পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো কিছুই যুক্ত করা যাবে না। যেমন মডাল ভার্বগুলো এখানে দিয়েছি আমরা, বিভিন্ন গ্রামার বইতে অনেক জায়গায় দেখেছি 18, অনেক জায়গায় 19, তবে বেশিরভাগ হচ্ছে মডাল ভার্ব বিভিন্ন গ্রামার বইতে একই রকম পেয়েছি, 18টি মডাল ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, আমরা এগুলো দেখবো। ক্যান মানে পারা, কুড মানে পারতাম বা পেরেছিলাম। উডটা কখন বসে? অতীত অভ্যাস অর্থে। ইউজ টু অতীত অভ্যাস কিন্তু নিয়মিত। মে মানে হচ্ছে সম্ভাবনা। শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। মাইট অর্থ, মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। অট টু অর্থ হচ্ছে উচিত। যাই হোক, এগুলো আমরা পড়ে নিব। দেখেন, আমরা একটা রুল পড়েছিলাম, যেমন তোমার বরং যাওয়া ভালো, তোমার বরং এখন খাওয়া ভালো। এটা হচ্ছে উড বেটার অথবা উড রেদার। উড বেটার অথবা উড রেদার। এগুলো জাস্ট আমরা একবার পড়ে আমরা প্র্যাকটিক্যালি ব্যবহারটিতে চলে যাব। কিভাবে আমরা ব্যবহার করব? প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, এরপর একটা মডাল ভার্ব, তারপর বেস ফর্ম, তারপর অবজেক্ট। যেমন এখানে বাক্য তৈরি করেছি, এই ঠিক আই এর সোজা সামনে যেটা আছে এটা নিতে হবে, আই ক্যান। আই এর সামনে রয়েছে ক্যান, হ্যার ইউ ক্যান সি। তারপর দেখেন এখানে ক্যানের পরে একটা ভার্ব দিয়েছি, মূল ভার্ব স্পিক। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, মডাল ভার্ব বসলে সেই বাক্যে দুইটা ভার্ব বসে। একটা হচ্ছে মডাল ভার্ব, আরেকটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে মেইন ভার্ব। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এর নেগেটিভটা কি হবে? মডাল ভার্বের পরে নট দিতে হবে। আই ক্যান নট স্পিক ইংলিশ। একটা জিনিস আমি মনে রাখবো, আমরা সব সময় এই মডাল ভার্ব বা এইগুলোকে মূলত আমি প্রথমেই বলেছি যে এগুলোকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলোকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব যে যেখানে থাকে, এই কথাগুলো মনে রাখতে হবে খুব মনোযোগ দিয়ে। অক্সিলারি ভার্ব যেখানে থাকে সেই বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে তারপরে শুধু নট যোগ করলে নেগেটিভ হয়ে যায়। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ক্যানটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, আর নেগেটিভ করতে গেলে ক্যানের পরে নট দিয়ে নেগেটিভ করা যায়। আই ক্যান নট স্পিক ইংলিশ, আই ক্যান নট ডু দা ওয়ার্ক। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বলেন তো, আই ইট রাইস এই বাক্যটাকে কিভাবে নেগেটিভ করব? I eat rice. I don't eat rice. কিন্তু এখানে তো ইট হচ্ছে মূল ভার্ব, এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু এখানে ডু কেন আনলাম? ওই যে বলা হচ্ছে যে বাক্যে কোনো সাহায্যকারী ক্রিয়া না থাকে সেইখানে বিশেষ করে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। কিন্তু যখন বলবো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এখানে কিন্তু ডু বা ডা জানার প্রয়োজন পড়বে না। কেননা এখানে অ্যাম নামক একটা অক্সিলারি ভার্ব আছে, ঠিক এই ক্যানের মতো।
আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আমি ইংরেজি বলতে পারি না, আই ক্যান্ট স্পিক ইংলিশ, আই ক্যান্ট স্পিক ইংলিশ। হ্যাঁ, দেখবেন আমেরিকানরা এটা কিন্তু ক্যান, এই যে সি দিয়ে একটা লেটার বা বর্ণ, একটা ওয়ার্ড ক্যান, এটাকে বলছে খ্যান। সি, খে, কিউ। এই প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো দুইজনেই ভাগ করে নিব, সোহাগ স্যারও নিবে আর আমি গ্রামার নিচ্ছি। তবে এই যে গ্রামারের ক্লাসগুলো আমরা শিখে তারপরে আমরা প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর করে করতে পারবো। যেমন এই যে বললাম, ক্যান কে সি দিয়ে একটা শব্দ ওয়ার্ড তৈরি হয়েছে, এটাকে কিন্তু ওরা বলছে খ্যান। আই ক্যান ডু দা ওয়ার্ক। আমরা এই ভিডিওগুলোর ভিতরে কিন্তু তাদের অ্যাকসেন্ট গুলো খুব সুন্দরভাবে, একটা ভিডিও আপনি 2 থেকে 3 বার দেখবেন, আপনার 90% ওয়ার্ড সম্পর্কে কোনো সমস্যা থাকলে চলে যাবে। দেখেন এই যে টুগেদার, আমরা টুগেদার বলছি, আমরা বাংলাদেশিরা টুগেদার, টুগেদার, কিন্তু ওরা টটাকে ঠ বলছে, টুগেদার, টুগেদার। হ্যাঁ, আমরা এদের এবং উচ্চারণ ভঙ্গিমাটা আমরা ফলো করবো। ইউ হেয়ার মি কিন্তু বলছে ইউ হেয়ার মি, ইউ হেয়ার মি, এই আরটা কিন্তু এখানে সাইলেন্ট হয়ে যাচ্ছে। সেই, আমরা সে বলি, প্লিজ সে, প্লিজ সে সামথিং, ওরা বলছে প্লিজ সেই সামথিং, প্লিজ সেই সামথিং। হ্যাঁ, তো আমরা কথা বলা শিখে গেলে অ্যাকসেন্টটা আমরা শিখবো। তো আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি, তখন অক্সিলারি ভার্বটা কথা, ক্যান আই স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না। Can I not speak English? হ্যাঁ, এই ক্যান আই, ইয়েস, ক্যান আই নটটা না বলে আমরা ক্যানটাই স্পিক ইংলিশ, ওই ক্যানের সঙ্গে নটটা একবারে দিয়ে দিব, ক্যানটাই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না। তাও পরের বাক্যগুলো আমরা পড়বো, উই কুড রাইট এ লেটার। হ্যাঁ, আমরা একটু বাংলাটা বলি, দেখি আমরা কতটুকু পারি, কাইন্ডলি একটু পড়বেন। উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। উই কুড রাইট এ লেটার, এখানে সাবজেক্ট নিয়েছি উই, তার ডান পাশে এই সোজাসুজি রয়েছে কুড, তাহলে উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ওই একইভাবে চারটা বলা যায়, উই কুড নট রাইট এ লেটার, কুড উই রাইট এ লেটার, কুডেন্ট উই রাইট এ লেটার, কুডেন্ট উই ইট রাইস, কুডেন্ট উই প্লে ফুটবল, কুডেন্ট উই মেক এ হাউস, কুডেন্ট উই ক্যাচ ফিশ। অর্থাৎ এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে এই বাক্যগুলো তৈরি করতে হবে ঠিক এইভাবে। একটা বাক্য দিয়ে দেখেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা বাক্যকে পৃথিবীর যে কোনো বাক্য তাকে 4 ভাবে বলা যায়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এখানে বলছে সুমন ভাত খায়, সুমন ইটস রাইস, এই বাক্যটাকে নেগেটিভ করা যায়, সুমন ডাজেন্ট, সুমন ডাজ নট ইট রাইস। সুমন কি ভাত খায়, ডাজ সুমন ইট রাইস, সুমন কি ভাত খায় না, ডাজেন্ট সুমন ইট রাইস, ডাজেন্ট সুমন ইট রাইস। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো যেখানে অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ, নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট, আর পাস্ট টেন্সে একটা মাত্র ভার্ব আসে অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ডিড, আর নেগেটিভ করতে গেলে আসে ডিড নট, ডিড নট। আর ফিউচার টেন্সে উইল আর উইল নট, আর কিচ্ছু না। তাহলে আমরা এই বাক্যগুলো পড়ি, ইউ মে সিং এ সং, এটার অর্থ কি দাঁড়ায়, ইউ মে সিং এ সং, তুমি, তুমি একটা গান গাইতে পারো, তুমি একটা গান গাইতে পারো না, You may not সিং এ sing সং, সিং এ সং, তুমি কি একটা গান গাইতে পারো, song. তুমি কি একটা গান গাইতে পারো না, May not you play সিং the এ সং। তাহলে হি মাইট প্লে ফুটবল, শি শ্যাল ডিসকভার দা ওয়ার্ক। এই যে দেখেন এখানে একটু ভুল না এটা, এই শ্যালটা ব্যবহার করব না আমরা। হ্যাঁ, বর্তমান যুগে উইল একদমই, একদমই মনে আছে, অর্থাৎ রিসেন্ট গ্রামারে আমরা দেখতে পাই যে শ্যালের ব্যবহার নেই বললেই চলে, উইল দিতে হবে। আই এর পরেও আমরা ছোটবেলায় পড়েছিলাম আই আর উই এর পরে শ্যাল, বাদ বাকি সব জায়গায় উইল, কিন্তু রিসেন্ট গ্রামার গুলোতে টোফেল বা নেসফিল্ড, রেন অ্যান্ড আধুনিক গ্রামার গুলোতে রাইটাররা উইলের ব্যবহার দিচ্ছে। তাহলে আমরা এখানে মডালের সঙ্গে পরিচিত হলাম, এবং এখানে আমরা জানলাম যে মডাল ভার্ব কিন্তু কখনো, এই যে মডালের কিন্তু কখনো ভার্ব এটা প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট। আরো বলছে ভার্বের সাথে যেমন দেখেন এস, ইএস, ডি, ইডি, টি, এন, এনি এগুলো যুক্ত হবে না। আচ্ছা, এখানে বাক্য দিয়েছে, এই ভার্বগুলো দিয়ে বাক্য করেছে, একটু কাইন্ডলি আমরা পড়বো। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে, হ্যাঁ পড়েন আই ক্যান একজন। স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই আই শুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আচ্ছা, এখানে যে এই যে আই আর আমার কোনো ইয়ে আছে নাকি না? আই আর আমার, হ্যাঁ, যেমন আমার একটি জামা আছে, আই হ্যাভ এ শার্ট,
এখানে আমার বললে এই আইটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার হচ্ছে, আবার যখন আই বলছি এই আইটা কিন্তু এখানে সরাসরি সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যেমন ভার্ব মানে ইসে এই প্রোনাউন গুলোর কিন্তু ফর্ম হয় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম। পজেসিভ আবার দুইটা, একটা পজেসিভ অন আর একটা পজেসিভ টু। যেমন আই দিয়ে যদি বলি তখন আই মানে হচ্ছে আমি, আবার যদি বলি আমার তখন কিন্তু এখানে পজেসিভ চলে আসবে, পজেসিভ ফর্ম, সেটা হবে মাই। যেমন এটি আমার জামা, দিস ইজ মাই শার্ট। এই মাই এর অর্থ হচ্ছে আমার। এই যে এখানে প্রশ্ন করেছেন যে আই মানে আমি, আবার আই মানে কিন্তু আমার হয়। আই হ্যাভ এ শার্ট, আমার একটি জামা আছে। তো যখন বলবেন আই মানে আমি, সেটা সরাসরি ওই বাক্যে প্রথমে সাবজেক্ট হিসাবে বসে যাচ্ছে। আর যখন আই মানে আমার হচ্ছে তখন ওইটা কিন্তু অবজেক্টিভ, এবং ওটা পজিটিভ অবজেক্টিভ। পজিটিভ মানে কি সম্বন্ধবাচক। আমার জামা, তাহলে জামার সাথে আমার একটা সম্পর্ক আছে, মালিকানা। যেমন আই মানে আমি। আবার যদি বলা হয় আমাকে, তখন হবে আই এর আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এর অবজেক্টিভ ফর্ম আসবে হচ্ছে মি। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তখন আই থেকে চলে আসলো মি। যেমন হি থেকে আসে হচ্ছে হিম। হি মানে হচ্ছে সে পুরুষ, আর হিম মানে হচ্ছে তাকে। তাকে জামাটি দাও, গিভ হিম দা শার্ট, গিভ হিম দা ম্যাঙ্গো, গিভ হিম দা প্যান্ট, গিভ হিম দা মোবাইল। এই হিম মানে হচ্ছে তাকে। অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ, মানে আমরা যখন কেসটা একটু পড়বো, প্রোনাউনের কেস হয় বাংলায় যেমন কারক, আর ইংরেজিতে হচ্ছে প্রোনাউনের কেস হয়। তো এখানে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। আই থেকে মি, মি থেকে মাই, মি থেকে মাই। আবার আরেকটা রয়েছে মাইন। মাইন, MIN, মাইন মানে হচ্ছে আমার। হুম, যেমন এই জামাটি আমার, দিস শার্ট ইজ মাইন, দিস শার্ট ইজ মাইন, এই জামাটি আমার। আবার যদি বলা হয় এটি আমার জামা, কথাটা একটু পরিবর্তন করে দিলাম, দেখেন, ইয়েস ইয়েস ইয়েস, দিস ইজ মাই শার্ট, এটি আমার জামা। কিন্তু যদি বলি এই জামাটি আমার, এই আমার কথাটা শেষে দিব, তখন ওই আহ, ওটাকে কি বলে, পজিটিভ টু ব্যবহার করতে হবে। দিস ইজ মাই শার্ট, দিস ইজ মাই মোবাইল, দিস ইজ মাই ড্রেস, দিস ইজ মাই হাউস। তখন এটা হবে। তো এখানে প্রশ্ন ছিল যে আই মানে আমি কেন, আর আই মানে আমার কেন। তো আই মানে আমি হচ্ছে সরাসরি সাবজেক্ট হিসাবে বসলে, আর যখন আই মানে আমার তখন এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আই শুড স্পিক ইংলিশ। আবার যখন বলছেন আমি একজন ছাত্র, তখন আই অ্যাম এ স্টুডেন্ট, ওই আইটা সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন একটা বাক্য দিয়ে আমি বলেছিলাম সবসময় আমাদেরকে ভাষাটা এক্সপ্যান্ড করা শিখতে হবে। এই যে বলছে যে আমার কথা বলা উচিত, এই যে বাক্যটা একটু কালার করলাম, তো এইটার ইংলিশ হচ্ছে আই শুড স্পিক ইংলিশ। এখন এই বাক্যটা দিয়ে আমরা তো অনেক ভার্ব জানি, এই ভার্ব গুলো আমাদের ব্যবহার করতে হবে। আই শুড গো টু স্কুল, আই শুড গো টু বাংলাদেশ, আই শুড হেল্প দ্য পুয়ার, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুড টেক ইউর ফুড টাইমলি। হ্যাঁ, এখানে শুড মানে উচিত। তোমার বাজারে যাওয়া উচিত, ইউ শুড গো টু মার্কেট। তোমার রুমটি পরিষ্কার করা উচিত, ইউ শুড ক্লিন দা রুম। তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড স্পিক দা ট্রুথ। তাহলে একটা শুডের নিয়ম দিয়ে আমাদেরকে অনেকগুলো বাক্য তৈরি করতে হবে ওই ইনস্ট্যান্টলি। এখানে যেমন বলছে আই উড স্পিক ইংলিশ, এই উড দিয়েও আপনি শত শত বাক্য করতে পারবেন। আই মাস্ট ইংলিশ, মাস্ট মানে হচ্ছে কি অবশ্যই, কোনো কাজ অবশ্যই করব, খাবো, যাব, এমন ক্ষেত্রে মাস্ট ব্যবহার করা হয়। আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আমি অবশ্যই গরিবদেরকে সাহায্য করব, আমি আগামী মাসে অবশ্যই একটা মোবাইল কিনবো, সে অবশ্যই আজ আমাদের বাড়িতে আসবে। এই অবশ্যই থাকলে ইংলিশে মাস্ট বসে। কি বসে বলে? মাস্ট বসে। সে কাজটা করতে পারে, এই যে ক্যানের ব্যবহার এটা সহজ, হি ক্যান ডু দা ওয়ার্ক। তারপর এখানে আরো আছে, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। এই দেখেন, এই অতীতকালের নিয়মিত অভ্যাস হলে, আমি এক একদিন বলেছিলাম, তখন ইউজ টু ব্যবহার করা হয়। আচ্ছা, আমি, তার হ্যাঁ বলেন। এইখানে নট কোথায় বলবে? যেমন সে শৈশবে সাঁতার কাটতো না, হ্যাঁ, শেষ। নট টু নাকি? না, হ্যাঁ, এই যে দেখেন শৈশবে সাঁতার কাটতো, এই বাক্যটা আমি খুব ভালোভাবে একটা ইসে দেখেছি বইতে, এখানে ইউজড এর সঙ্গে আমরা কিন্তু নট দিতে পারতেছি না। হ্যাঁ, কারণ এইটা অনেক জায়গায় এভাবে দেখেছি যে হি ডিড নট ইউজ টু সুইম ইন দ্য রিভার, অথবা হি ইউজড নট।
টু। এই ইউজ এর পরে নট দিয়ে তারপর টু দিয়েছে, অর্থাৎ টু এবং ইউজড এর মাঝামাঝি নট দিয়ে করেছে। হি ইউজড নট টু সুইম ইন দ্য রিভার। আবার অনেক গ্রামার বইতে ইউজ টু কে, এই ইউজটাকে মেইন ভার্ব হিসাবে ধরে, মানে এখানে সুইমটাকে কিন্তু মেইন ভার্ব ধরেনি, এখানে ইউজ টু কে মেইন ভার্ব ধরে হি ডিড নট ইউজ টু সুইম ইন দ্য রিভার, হি ডিড নট ইউজ টু সুইম ইন দ্য রিভার। যেমন আমরা এই বাক্যটা যদি বলি, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আর এইটাকে যখন নেগেটিভ করবেন আমি ভাত খাইনি, তখন এই যে আই ডিডেন্ট ইট রাইস, এখানেও কিন্তু দুইটা সমাধান পেয়েছি। হি ডিড নট ইউজ, তখন ইউজ হবে, ডি হবে না। হি ডিড নট ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, অথবা হি ইউজড নট টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড। তবে আমার মনে হয় বেশি ভালো হয় ডিড নট দিয়ে করলে। সে শৈশবে সাঁতার কাটতো না, আমি ভাত খেতাম না, আমি স্কুলে যেতাম না, তারা প্রতিদিন খেলা করতো না, এই নিয়মটা আমরা ফলো করব। ইয়েস, হ্যাঁ, ইউজ টু। হ্যাঁ, আর ডিড দিলে আমরা এটা মনে রাখবো, ডিড দিলে ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, ডিড দিলে, হ্যাঁ ডিড দিলে তখন আর ডিটা বাদ যাবে, তখন বেস ফর্মে ফিরে আসবে। মা প্রত্যহ কোরআন পাঠ, ইয়েস ইউজ হবে। মা প্রত্যহ কোরআন পাঠ করতেন, মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন। যে প্রশ্নটা, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো, ক্যান মানে পারা, হি কুড, এখানে কিন্তু ডিরেক্ট আবার নেগেটিভ করতে গেলে কুড এর পরে নট দিলে হয়ে যায়। যেমন হি কুড আনসার দা কোয়েশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো, আর সে প্রশ্নটার উত্তর দিতে পারতো না, হি কুড নট আনসার দা কোয়েশ্চেন, হি কুড নট আনসার দা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, পিতামাতাকে তোমার মান্য করা উচিত, ইউ শুড ওবে ইয়োর প্যারেন্টস, ইউ শুড ওবে ইয়োর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তোমার পিতামাতাকে মান্য করা উচিত নয়, নেগেটিভ হবে, তখন ইউ শুডেন্ট ওবে ইয়োর প্যারেন্টস। তোমার কি পিতামাতাকে মান্য করা, হুম, হ্যাভ টু। Ought to. ও, অট টু মানে হচ্ছে, হ্যাঁ অবশ্যই যাবে। অট টু একটা লিটারেচার, একটা বাক্য বিভিন্ন ভাবে করা যায়। ইউ অট টু ওবে ইউর প্যারেন্ট, শুড মানে উচিত, আবার অট টু মানে উচিত, তবে অট টুটা বেশি পারফেক্ট হয়। এটা কিন্তু, যেমন মনে করেন আমি কথা বলছি, আমার থেকেও তো একজন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, কারণ এটা একটা লিটারেচার। অট টু দিলেও যা হবে, শুড দিলেও তাই হবে। আচ্ছা, এরপর, হুম, হুম, না, অটেন্ড টু, অট টু কে অটেন্ড টু। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ শুড যেরকম, অট টু সেরকম। যেমন ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, ইউ শুড নট ওবে ইউর প্যারেন্টস, শুধু শুধু এই শুড এর পরে নট দিব। ইউ শুড নট ওবে ইউর প্যারেন্টস, হ্যাঁ, ওয়াট টু কে ওয়াটেন্ড টু, ওয়াটেন্ড টু। আচ্ছা, হ্যাঁ, এর মাধ্যমে আমরা না বোধক দেখবো। তো আমি কিন্তু না বোধকটা অলরেডি সেরে দিয়ে আসছি, যে মডাল অক্সিলারি ভার্বের পরে নট দিলে না বোধক হয়। কেমন দেখবো, এই যে আই ক্যান স্পিক ইংলিশ, প্রথম বাক্যটা এরকম ছিল, আর এখন হবে আই ক্যান্ট স্পিক ইংলিশ, আই ক্যান্ট স্পিক। সবগুলোই দেখেন এই মডাল ভার্বের পরে নট। এই যে মাস্ট নট কে বলেছে মাসেন্ট, হ্যাঁ। উই কুডেন্ট রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম না। উই কুডেন্ট গো টু ইউনিভার্সিটি, আমরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতাম না। উই কুডেন্ট গো টু দ্য এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে যেতে পারতাম না। দেখবেন গতকাল বাংলাদেশে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কার্গো টার্মিনালে। আপনারা মনে হয় আমেরিকা থেকে সংবাদটা দেখেছেন। আমাদের দেশের মানে এটা পরিকল্পিত কি, মানে এমনি ধরছে কিনা বোঝা যাচ্ছে না, তবে মানে অনেক ক্ষতি হয়ে গেছে। বিদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করা হয় ওই কার্গো ভিলেজে, ওখানে সব রাখা হতো, তারপরে পেপারস গুলো দিয়ে, শুল্ক ট্যাক্স গুলো দিয়ে ওগুলো ছাড়িয়ে নেওয়া হতো। কিন্তু অনেক ব্যবসায়ীদের, একজন ব্যবসায়ী দেখলাম বলছে যে আমার 200 কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে এখানে কুড নট এর আমরা একটা ব্যবহার দেখাচ্ছি, পারতো আর পারতো না, পারি পারি না, শুধু নট দিতে হবে। এখানে বোঝানোর মতো, বোঝার মতো কিছু নেই। আমি চিঠি লিখতে পারি না, আই ক্যান্ট রাইট এ লেটার, আই ক্যান্ট রাইট আ লেটার। এই শব্দগুলোই আপনি বলবেন, আস্তে আস্তে প্র্যাকটিস মুখে আনবেন, দেখবেন অ্যাকসেন্টটা ঠিক নেটিভ স্পিকারদের মতো চলে আসবে। আই ক্যান্ট রাইট এ লেটার, আই ক্যান্ট রাইট এ লেটার। আমরা আরেকটা জিনিস, অনেকগুলোই তো আমরা বলি, আলোচনা করে, একটা জিনিস মনে রাখবো, ওরা কিন্তু খুব দ্রুত কথা বলে চলে যায়। এই জন্য আমরা, ওরা যদি স্লোলি বলতো আমাদের মতো করে, আমার মনে হয় আমরা ওদের 50% বা 60% কথাবার্তা বুঝতে পারতাম। কিন্তু বুঝতে পারি না কেন, কারণ হচ্ছে মানে শর্ট বল, শর্ট বলে, হ্যাঁ, এই জন্য মানে আমাদের মাথায় ক্যাচ করে না। ক্যাচ করে না, হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক, ক্যাচ করে না। আমরা এগুলো একটু দেখবো, হ্যাঁ, আমরা এই যে দেখেন কত দ্রুত বলে শর্ট। Next clause, but I can link these two words together. এই লোক কিন্তু এখন কি করতেছে, এই লোক এখন পড়াচ্ছে, বুঝাচ্ছে, ক্লাস নিচ্ছে, এই জন্য খুব স্লোলি বলছে। এই যে অনা, হ্যাঁ, অনা বলছে, হ্যাঁ। তো ইনারটা এখন হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ওরা যখন আপনার সঙ্গে সঙ্গে বলবে বা যখন ইয়ে করবে তখন খুব ফাস্ট বলে। তো এখানে এইগুলো ক্লাস নিচ্ছে, এই যে বলছে ওয়ান টু, এই ওয়ান টু কে ওয়ানা বলে চলে গেছে, ওয়ান টু কনসিডার, উনি বলছে ওয়ানা টু কনসিডার, ওয়ানা টু কনসিডার, অনা, হ্যাঁ অন্না গন্না যেটা বলা হয়েছিল। তো এই দ্রুত বলার কারণে প্রোনাউন্সিয়েশনে দেখেন, প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন যেটা ওরা বলছে, তাই প্রোনাউন্সিয়েশনটা ওরা কিভাবে বলে, এখানে একজন টিচার ক্লাস নিয়েছে দেখুন। about how to speak American. আমেরিকান, হ্যাঁ আমরা আমেরিকান বলি, ওরা হলো আমেরিকান। একটা That you do actually need to sound more American. You do not have to speak with an American accent or any other English সাউন্ডটা মনে হয় accent. কম করা। হ্যাঁ এই আচ্ছা, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখবেন তো, আমি কেন দেখাচ্ছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি দেখবেন, এই যে এখানে লেখা, একটু ইউটিউবে লিখবেন প্রোনাউন্সিয়েশন হ্যাক্স স্পিক উইথ আমেরিকান অ্যাকসেন্ট ইউএস, এনার নামটা হচ্ছে ইন্টারেক্টিভ ইংলিশ। এই যে একজন ক্লাস নিয়েছে The most এই ইন্টারেক্টিভ ইংলিশটা, ইনার এই ক্লাসগুলো একটু দেখবেন। মানে ইনি যদিও ইংরেজ আমেরিকান, কিন্তু ইনি সারা বিশ্বের মানুষকে আমেরিকান অ্যাকসেন্টটা খুব স্লোলি বলে বলে তারপরে শেখায়। এই যে দেখেন এখানে একটা ভিডিও, সিক্রেট টু দা, বলছে সিক্রেট টু দা আনলক দা আমেরিকান অ্যাকসেন্ট, অর্থাৎ আমেরিকান অ্যাকসেন্টের গোপন রহস্য, সিক্রেট টু দা আনলক। তো এইগুলো দেখলে কি হবে, আমরা এই যে এখানে কথা বলাটা শিখে যাচ্ছি, আর ওখানে কিন্তু আমরা অ্যাকসেন্টটাও পাশাপাশি শিখতে পারবো, যে উনি কিভাবে এই সিক্রেট গুলো দেখায় দেয়, আমেরিকান অ্যাকসেন্টের সিক্রেট গুলো কি কি, এই যে শর্ট ফর্ম গুলো, কন্ট্রাকশন, এগুলা উনি দেখাবে। তো যাই হোক, আমরা এখানে নেগেটিভটা দেখলাম যে আমি চিঠি লিখতে পারি না, আই ক্যান্ট রাইট এ লেটার, আমি কি চিঠি লিখতে পারি, ক্যান আই রাইট এ লেটার। আচ্ছা, এইগুলো যখন আমরা দেখেন পার্ট 3 এর মাধ্যমে আমরা কোয়েশ্চেন করব, এটাও আরো সহজ। কোয়েশ্চেন করতে গেলে ওই মডাল ভার্বটাকে সর্বপ্রথমে বসালে হয়ে যাবে। হ্যাঁ, মডাল ভার্বটাকে সবার প্রথমে আনতে হবে। যেমন দেখেন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি, কুড আই, কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, কুড উই ডিসকাস, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম, উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটবে, মাস্ট হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি আঁকবে, শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত। তাহলে এই বাক্যগুলোকে আমরা সহজে প্রশ্নবোধক করতে পারি, শুধু মডাল ভার্বগুলোকে সামনে আনতে হবে। তাহলে এখন আমরা একটু নিজেরা প্র্যাকটিস করি, বলেন তো কয়েকটা বাক্য কি আমরা একটু বলতে পারবো। ক্যান আই নো ইউর নেম, কুড ইউ প্লিজ টেল মি ইউর নেম, উড ইউ সুইম ইন দ্য রিভার। এগুলো কিন্তু আমাদেরকে নিজেদের মুখে আমরা কথাটা বলতে পারি না, না বলার একটা মস্ত বড় কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে ইংরেজি পড়েছি, ইংরেজি শুনেছি, ইংরেজি রিডিং পড়েছি, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করেছি, কিন্তু আমরা কখনো ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করিনি। আপনি একটু হাই স্কুল লেভেলে ফিরে যান, আপনার গ্রামে বা শহরে যেখানে আপনি পড়েছিলেন, টিচার আমাদের কাছে, টিচারের কাছে আমরা প্রাইভেট পড়তে গেলে স্যার পড়াতো যে লেখো সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু আমরা কি কখনো টিচার আমাদেরকে বলিয়েছে এইভাবে, যে বলতো আমি ভাত খাই, আই ইট রাইস, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, ওই যে স্ট্রাকচার, আমি স্কুলে যাই, সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন, আমি যাই স্কুলে, আই গো টু স্কুল। এইভাবে যদি আমাদেরকে ছোটবেলা থেকে প্র্যাকটিস করানো হতো কথা বলার, আমরা আজকে কিন্তু এই সমস্যাটা ফেস করতাম না। দেখবেন বাংলাদেশ থেকে যারা আমেরিকায় পড়তে যায়, আমার একজন আত্মীয় রয়েছে, ও এখন কেনটাকিতে থাকে, ওইখানে একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। তো সে ছোটবেলা থেকে কিন্তু ওই শহরে এ লেভেল ও লেভেলে অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, এখন সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, যার কারণে সে একটা স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে। তো আমাদের এই এ লেভেল ও লেভেল বা যারা দেখবেন ক্যাডেট স্কুলে পড়ে, ক্যাডেট কলেজে পড়ে, এরা ইংলিশে খুবই ফ্লুয়েন্ট হয়, কারণ এদের কিন্তু ক্লাসে বা টিচারের সঙ্গে বা সকালে স্কুলে গেলেই, স্কুল ক্যাম্পাসে ঢুকলেই ইংলিশে কথা বলতে হয়। তো আমরাও পারবো, আমাদের সব সময় মুখে ইংলিশ রাখতে হবে। বাসার ভিতরে যখন আপনারা বাচ্চাদের সাথে বাদে দুইজন যখন কথা বলবেন, তখন আমরা ইংলিশে বলবো। কুড ইউ রাইট, কুড ইউ স্পিক ইন ইংলিশ। প্রশ্ন করবে দিদি ভাই আপনাকে যে আমি কি এখন রান্না করতে পারি, আমি কি এখন বাইরে যেতে পারি, আমি কি বাইরে যেতে পারতাম, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি। দুইজনের কারো একটা হেল্প দরকার, তো একে অন্যের সাথে বলবেন কুড ইউ, ক্যান ইউ প্লিজ হেল্প মি, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, ক্যান ইউ ডু দ্য সাম, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করতে পারো, তুমি কি একটি ছবি আঁকতে পারো, তুমি কি একটি ছবি আঁকবে, উইল ইউ ড্র এ পিকচার, উইল ইউ ড্র এ পিকচার, তুমি কি আমার সাথে বাহিরে যাবে, উইল ইউ গো আউটসাইড উইথ মি, তুমি কি চিঠিটা ডাকে দিবে, উইল ইউ পোস্ট দ্য লেটার। তাহলে আমরা এতক্ষণে কি দেখলাম, এই বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ,
নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে নেগেটিভ ইন্টারোগেটিভটা দেয়নি, এখানে জাস্ট আমরা এটা করব, এটার সঙ্গে নেগেটিভ ইন্টারোগেটিভ যোগ করে দিলেই হবে। কুড উই স্পিক ইংলিশ? সেন্টেন্স হলো ডেয়ার। ডেয়ার মানে সাহস করা, ডেয়ার টু। ডেয়ার তো যেমন আমরা তো যেমন শুনছি যে ডেয়ার টু, হ্যাঁ, এখানে তো শুধু ডেয়ার দেওয়া হয়েছে এটাই। যেমন যেমন ডেয়ার দিয়ে, ও ডেয়ার ইউ ওপেন ইট, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ডেয়ার টু না দিয়ে ডেয়ারটা ব্যবহার করা হয়েছে, ওই ডেয়ার টু না দিয়ে ডেয়ারটা ব্যবহার করেছে, যে ডেয়ার ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও। ডেয়ার অর্থাৎ ডেয়ার মানে হচ্ছে সাহস করা, আবার ডেয়ারের সঙ্গে টু দিলেও সেই একই অর্থ দেয়, ডেয়ার টু মানে হচ্ছে সাহস করা। ওই টুটা হচ্ছে এখানে প্রেপোজিশন না। ডেয়ার ডেয়ার ইউ ওপেন ইট দিলে ডেয়ার ইউ ওপেন ইট দিলেও হবে। এই অ্যাকসেন্টটাতে আপনাকে এখানে টুটা না দিলেও চলবে, দেখবেন এটা এসে দেওয়া রয়েছে। ডেয়ার ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও। ক্যান ইউ লিফট দ্য বার্ডেন, তুমি কি বোঝাটা উঠাতে পারো, লিফট মানে হচ্ছে উত্তোলন করা। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। ডেয়ার ডেয়ারেন্ট হবে না নাকি? হ্যাঁ ডেয়ারেন্ট হবে, ডেয়ারেন্ট ইউ ওপেন ইট, ডেয়ারের সঙ্গে নট দিতে হবে, যেমন উপরেটা দেখেন শ্যালের সঙ্গে নেট নট হবে, শ্যান্ট, আই শ্যাল আই ডু ইট, আর এটা নেগেটিভ হবে শ্যান্ট আই ডু ইট, ডেয়ারেন্ট ইউ ওপেন ইট, ডেয়ার নট কে ডেয়ারেন্ট বলছে। ক্যান ইউ লিফট দ্য বার্ডেন, ক্যান ইউ সুইম, মে আই টেক ইট, মেন্ট আই, মে নট কে মেন্ট বলা হচ্ছে, মে নট আই টেক ইট অথবা মেন্ট আই টেক ইট। আচ্ছা, এরপরে এই শীটটাতে এখানে একটা ছোট হোমওয়ার্ক দিয়েছিলাম, সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস, আমরা ছোট ছোট ট্রান্সলেশন করব, এইখান থেকে আমরা বড় করতে সুযোগ পাবো। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, এটা কি হয়, পাখিরা আকাশে উড়ে, স্কাই। আচ্ছা, গোলাপের গন্ধ মিষ্টি, Smell of rose is সুইট, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। হ্যাঁ, আপনি ওখানে কোনো টিউলিপ বাগান বা গোলাপ ফুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বা আপনি একটা গোলাপ কিনে নিয়ে আসছেন, বলতে পারি দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। তোমরা ভাগ্যবান, কি হবে, ইউ আর লাকি, ইউ আর লাকি, তোমরা ভাগ্যবান। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান, আমাদের এই বাক্যগুলো আমরা প্র্যাকটিস করব ডেইলি, তাহলে আমাদের অনেক বলতে সুবিধা হবে। এই ছোট ছোট ট্রান্সলেশন আমরা অনেক সময় পারি না। the sun sunset in the east. সানসেট বলা যাবে না, এটা হচ্ছে সেট, মানে হচ্ছে দা সান, ওর পরে আবার সানসেট দিলে ডাবল হয়ে যায়। যেমন আমরা অনেক সময় বলি নো নেভার, বলি যে তুমি কি ভাত খাবে, অনেকে বলে নো নেভার, এটা কিন্তু ডাবল নেগেটিভ, বলতে হবে নেভার অথবা নো। এখানেও ঠিক সেই রকম, দা সান, সানসেট না, দা সান সেটস ইন দা ওয়েস্ট, সেটস ইন দা ওয়েস্ট, সেটস কেন দিব, এটা হচ্ছে চিরন্তন সত্য, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ঘোড়ার কি শিং আছে, তখন কি হবে, Has the horse হ্যাঁ এই বাক্যটা আমি যতগুলো ব্যাচে বলেছি সবাই কিন্তু এটা বলে, কিন্তু আসলে কি এটা হবে, দেখেন ঘোড়ার শিং আছে, আমি একটা থিওরি আপনাকে বলি আজকে। এই যে ঘোড়ার কি শিং আছে, এই বাক্যগুলোকে যদি আপনার অ্যাফার্মেটিভ, horse have হ্যাঁ হর্ন মানে শিং, আচ্ছা আমি একটু হেল্প করি, বলছে ঘোড়ার কি শিং আছে, এই বাক্যটা আমার পড়তে যদি অসুবিধা হয়, এটা আমি প্রথমে অ্যাফার্মেটিভ করে নিব, ঘোড়ার শিং আছে, দা হর্স, দা হর্স হ্যাজ, হ্যাজ দিব, হ্যাঁ ঘোড়ার মানে একটা ঘোড়া ধরলাম, দা হর্স হ্যাজ হর্নস, হর্নস কেন দিব, দুইটা শিং, তো আমি প্রথমে অ্যাফার্মেটিভ করলাম, ঘোড়ার শিং আছে, দা হর্স হ্যাজ হর্নস। আচ্ছা, এইবার এখানে লক্ষ্য করেন, হ্যাজটা কিন্তু এখানে মেইন ভার্ব, হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব, আর সারা জীবন মনে রাখতে হবে মেইন ভার্বের সাথে কখনো নট দিয়ে বাক্য নেগেটিভ হয় না। যেমন আই ইট রাইস, এটাকে আমরা কি কখনো বলতে পারি আই নট ইট বা ইট নট রাইস, এটা বলি না। আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব আনি, ডু বা ডাজ, আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। এখানেও দেখেন দা হর্স হ্যাজ হর্নস, ঘোড়ার শিং আছে, তাহলে এই বাক্যটাকে কি করতে হবে, দা হর্স ডাজ নট, হ্যাঁ দেখেন দা হর্স ডাজ নট, আর ডাজ নট দিলে হ্যাজ দেওয়া যাবে না, দুইটা থার্ড পারসন বসে না, দা হর্স ডাজ নট হ্যাভ, তখন আর হ্যাজ হবে না, তখন কি হবে, হ্যাভ হবে, কারণ হ্যাজ দিলে আর ডাজ দিলে দুইটা নেগেটিভ বাক্য একসাথে হয়ে যায়। does the horse have হ্যাঁ, ডাজ দ্য হর্স হ্যাভ হর্নস,
বাক্যটা একটু কঠিন মনে হতে পারে। ডাজ দ্য হর্স হ্যাভ হর্নস? ঘোড়ার কি শিং আছে? হ্যাঁ, এটা ঠিক। তুমি কি তাকে চেনো? কি হবে? Do you know him? ডু ইউ নো হিম? তুমি কি চা পান করো? Do you take হ্যাঁ, ডু ইউ টেক টি? ডু ইউ ড্রিঙ্ক টি? হ্যাঁ, ডু ইউ হ্যাভ টি? হ্যাভ মানেও কিন্তু পান করা, হ্যাভ মানেও হচ্ছে পান করা। ডক্টর মোহাম্মদ ইউনুস কে? who is Dr. Muhammad Yunus? হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস? এখানে আরো আছে, তোমার কি একটি পাখি আছে? তখন কি হবে? Do you have a bird? ডু ইউ হ্যাভ এ বার্ড? হ্যাঁ, আমার একটা পাখি আছে। তখন কি হবে? I have. ইয়েস আই হ্যাভ এ বার্ড। কি বলতে হবে? ইয়েস আই হ্যাভ এ বার্ড। হ্যাঁ, আমার একটা পাখি আছে। আচ্ছা, তোমরা শক্তিশালী, তোমরা কি শক্তিশালী? কি হবে? চারটা বলেন তো, এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। You are অ্যাফার্মেটিভ, strong. হ্যাঁ, ইউ আর স্ট্রং। তারপর You are strong. You don't strong. নো, ইউ আর, এই দেখেন, ইউ আর স্ট্রং। Are you strong? আর You ইউ are not. স্ট্রং? হ্যাঁ, হচ্ছে। তারপর বলেন। Are you Are you strong? হ্যাঁ, আরএনটি স্ট্রং, আরএনটি স্ট্রং। মা একটি গল্প বলছে, এই দেখেন এই বাক্যটা অনেকে বলছে বললে এখানে ধরতে পারে না, বুঝতে পারে না কোন টেন্স হবে, কিন্তু আপনাকে বাংলা ক্রিয়াটা দেখতে হবে, আর কিচ্ছু দেখা লাগবে না। বলছে, করছে, খাচ্ছে, দেখছে, মারছে, খেলছে, এইগুলো মানে তেসি তেসো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি হবে? মা একটি গল্প বলছে, মাদার ইজ। Mother is telling a story. মা একটি গল্প বলছে না, Mother is not telling a story. মা কি একটা গল্প বলছে? Mm, ইজ মাদার, ইজ মাদার টেলিং, telling a story. ইজ মাদার টেলিং এ স্টোরি? মা কি একটা গল্প বলছে? হ্যাঁ, মা কেন একটা গল্প বলছে? তখন কি হবে? Why? Why is mother telling a story? হ্যাঁ, হোয়াই ইজ মাদার টেলিং এ স্টোরি? মা কেন একটা গল্প বলছে? মা কেন একটা গল্প বলছে না? Why isn't mother telling a story? কুকুরটি ঘেউ ঘেউ করছে। Mm, The dog is barking. ইয়েস, এই শব্দগুলো আমাদের আগে থেকে মুখস্থ করতে হবে। বার্ক মানে হচ্ছে কুকুরের ডাক। হ্যাঁ, বার্ক মানে কি হবে? কুকুরের ডাক, ঘোড়ার ডাক, গরুর ডাক, বিড়ালের ডাক, ছাগলের ডাক। এগুলোর ইংলিশটা আমি একটু পাঠিয়ে দেবো, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, যেমন কাক ডাকে, কাকের ডাক ইংরেজি কি হবে? ক্রো মানে হচ্ছে কাক। আর ক, সি এ ডাব্লিউ, ক মানে হচ্ছে কাকের ডাক। কাক ডাকে, দা ক্রো কস, দা ক্রো কস, কাক ডাকে। আচ্ছা, দ্য ডগ ইজ বার্কিং। তুলি একটি গান করছে, কি হবে? তুলি ইজ। Tuli is singing a song. আমি একটি পাখি দেখিতেছি, আই অ্যাম। I am seeing a bird. আই অ্যাম সি হবে না, আই সি এ বার্ড। আই সি এ বার্ড, কেননা আমি একদিন বলেছিলাম যে এই সি, সি, লাভ, থিঙ্ক, অর্থাৎ যেগুলো আমাদের ভিতরের ইন্দ্রিয় দিয়ে করতে হয়, এই ভার্বের সঙ্গে কখনোই আইএনজি বসে না। এই ধরনের ভার্ব অল্প। লাভ মানে ভালোবাসা, এটা আমি মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসি। পাখি দেখতেছি। হ্যাঁ, এটা এটা মনে রাখবেন, সব দিন মনে রাখবেন। আমি একটি পাখি দেখিতেছি, এই বাংলা বাক্যটা যদিও আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারলেন, কিন্তু এইটা কখনো ইংলিশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না। আমরা নতুন যারা ইংরেজি শিখতে আসি তারা আমরা এইভাবে বলতে পারি, বলে ফেলি যে সে একটি পাখি দেখিতেছে, হি ইজ সিইং এ বার্ড। হ্যাঁ, এইটা বলা যায় বড় জোর, হি ইজ ওয়াচিং এ বার্ড। কিন্তু সি ভার্বের সঙ্গে এইখানে দেখেন অস আর সি এর ভিতরে পার্থক্য আছে। কেমন? সি মানে হচ্ছে কি গাছের ডালে পাখি বসে আছে, আমি এক নজরে দেখতেছি। কিন্তু ওয়াচ মানে কোথায় বসে জানেন? মুভি দেখা। আই অ্যাম ওয়াচিং এ মুভি, আই অ্যাম ওয়াচিং এ সিনেমা। হ্যাঁ, এখানে আমি মনে করেন এখানে বসে আছি, একটু পরে অন্য জায়গায় গিয়ে দেখলাম, অথবা সিনেমাটা কিন্তু মুভিং, এটা চলছে, এখানে নায়ক নায়িকা হাঁটছে, চলছে। চলন্ত বস্তু হলে সেখানে ওয়াজ ব্যবহার করা হবে। কিন্তু আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, অথবা আমি একটা পাখি দেখিতেছি, সি ভার্বের সঙ্গে আইএনজি হবে না। আমি তোমাকে ভালোবাসছি, এখানে কখনো আই অ্যাম লাভিং ইউ হবে না, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আবার আমি তোমাকে ভালোবাসিতেছি, ওটার ইংরেজিও হবে আই লাভ ইউ। এই সি ভার্ব, হ্যাঁ, সি ভার্ব, লাভ, লাভ ভার্ব, তারপর থিঙ্ক মানে চিন্তা করা,
আমি চিন্তা করছি, আই অ্যাম থিঙ্কিং। এটা যদিও ইনফরমালি অনেক সময় অনেকে বলে আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার কথা চিন্তা করছি, এটা কিন্তু আই অ্যাম থিঙ্কিং দেওয়া যাবে না, আই থিঙ্ক অ্যাবাউট ইউ। এটা আমি তোমার কথা চিন্তা করি, আবার আমি তোমার কথা চিন্তা করছি, একই কথা। আই থিঙ্ক ইউ আর আই অ্যাম থিঙ্কিং ইউ, তো থিঙ্কিং না বলে আই থিঙ্ক ইউ, এটা মনে রাখবেন। আমি একটি পাখি দেখিতেছি বলতে হবে আই সি এ বার্ড, আই অ্যাম সিইং এ বার্ড। এটা পরীক্ষায় আসলে লেখাও যাবে না, বলাও যাবে না। রহিম মাছ ধরিতেছে, কি হবে? রহিম is catching fish. ফিশ, রহিম মাছ ধরিতেছে না, Rohim isn't catching fish. রহিম কি মাছ ধরিতেছে? Is Rohim catching fish? রহিম কি মাছ ধরিতেছে না? Isn't Rohim catching fish? ইজেন্ট রহিম ক্যাচিং ফিশ। কেন রহিম মাছ ধরিতেছে? Uh, why Rohim? Oh, why is Rohim catching fish? ইয়েস, এই এই মিশে আপনার কি বলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সর্বদা অক্সিলারি ভার্ব দিতে হবে। হোয়াই রহিম ইজ হবে না, হোয়াই ইজ রহিম ক্যাচিং ফিশ, কেন রহিম মাছ ধরিতেছে। যাই হোক, এখানে হোমওয়ার্কের জন্য আমরা অনেকগুলো বাক্য, দেখেন এইগুলো হচ্ছে ছোট ছোট ট্রান্সলেশন, তাই না? এই ট্রান্সলেশন গুলো নিয়েই প্যাসেজ তৈরি করা হয়। প্যাসেজ, যেমন এই বাক্যটা আমরা একটু দেখবো। ছোট্ট একটা প্যাসেজ বলছে, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন ইউজিং টেন্স, মডাল অ্যান্ড প্যাসিভ। এই যে আমরা একটু আগে মডাল পড়েছি না, সেই মডালের ব্যবহারটা এখানে থাকবে। এই যে দেখেন একটা বাংলা প্যাসেজ দিয়েছি, আমার নাম রাজু। এই বাংলাটুকু আগে পড়ে ফেলেন তো, আমার নাম রাজু। মাই নেম ইজ রাজ। আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। সকালে উঠে স্কুলে যাই। স্কুল, আই গো টু স্কুল। না, আগে ইংরেজিটা বলা লাগবে না, টোটাল বাংলাটা পড়েন, কয়টা বাক্য আছে পড়েন। স্কুলে গিয়ে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ধন্যবাদ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। দেখেন এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলো কিন্তু আমাদের জীবনে বেশি প্রয়োজন হয়। ওই যে আপনি বলছেন আমি কৃষি নিয়ে কাজ করতে চাই, তো আমি একজন কৃষকের সঙ্গে কথা বলবো, এবার তার সামনে কিন্তু এই যে ছোট ছোট ট্রান্সলেশন গুলো দেখালাম, এগুলার প্রয়োজন আপনার পড়বে না। প্রয়োজন পড়বে কোনগুলা? প্যাসেজ আকারে কথা বলতে হবে। আপনি তাকে বুঝাচ্ছেন যে এই বীজটা ভালো, এই বীজের মাধ্যমে গাছ ভালো হবে, ফসল ভালো হবে, এই বীজটাতে পোকা লাগবে না। তাহলে এই যে কথাগুলো দেখেন প্র্যাকটিক্যাল জায়গা বলে। তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে মূলত শিখতে হবে। আপনি যতই গ্রামার জানেন, ভোকাবুলারি জানেন, কথা না বলতে পারলে কোনো কাজে আসবে না। তো কথা বলবো কিভাবে? এই যে দেখেন প্যাসেজ দিয়েছি, আমার নাম রাজু, আমরা একটু ট্রান্সলেট করি তাহলে। মাই নেম ইজ রাজু। হ্যাঁ, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, বাক্যটা কিভাবে করব আমরা? প্রতিদিন সকালে উঠে হ্যাঁ, I go to school. আই গো টু স্কুল। হ্যাঁ, আই গো টু স্কুল এভরিডে। দেখেন আমাদের এই জায়গাগুলোতে সমস্যা, হ্যাঁ, এই সমস্যাগুলো আমি সলভ করে দিব খুব অল্প সময়ের ভিতরে। এই যে বাক্যটা না, দেখেন এই বাক্যটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, কিভাবে ভাগ করব? আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। হ্যাঁ, তাহলে বাক্যটা কি হবে? আই ওয়াক আপ বা আই ওয়াক আপ এভরি মর্নিং। হ্যাঁ, আই ওয়াক আপ বা আই ওয়াক আপ এভরি ডে মর্নিং অ্যান্ড গো টু স্কুল। এই যে দেখেন প্রতিদিন সকালে উঠি, তাহলে আই ওয়াক আপ বা আই ওয়াক আপ ইন এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। দেখেন নিচে উত্তর দিয়েছি, আই ওয়াক আপ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই অ্যান্ড গো টু স্কুল। দেখছেন বাক্যটা আমাদেরকে এইভাবে সাজানো শিখতে হবে। হ্যাঁ, শুধু গ্রামার হ্যাঁ, এইভাবে সাজানো শিখতে হবে, শুধু গ্রামার শিখবো না, পাশাপাশি এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো করতে ভেবে দেখেন, এটাই হচ্ছে আসল সত্যিকারের শেখা। কারণ এই বাক্যগুলো আমরা করতে পারি না, কিন্তু এইগুলো আমাদের করা শিখতে হবে। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, তাহলে কি হবে? School. গোয়িং টু দ্য স্কুল। হ্যাঁ, গোয়িং টু স্কুল আমি অনেক কিছু শিখি, আই লার্ন মেনি থিংস। আই লার্ন মেনি থিংস, এখানেও দেখেন তাই আছে। এই যে অ্যাট স্কুল অথবা গোয়িং টু স্কুল যেটাই বলেন হবে। অ্যাট স্কুল, স্কুলেতে আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। এর পরের বাক্য কি? আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, তাহলে কি হবে?
বা আমাদের শিক্ষকরা, হ্যাঁ আমাদের আওয়ার টিচার হ্যাঁ অলওয়েজ হেল্প আস। এখন এই যে আমাদের শিক্ষকরা প্লুরাল, এই জন্য আওয়ার টিচার্স। হ্যাঁ তো আওয়ার টিচার হ্যাঁ তো আমরা সঠিকভাবে প্রোনাউন্সিয়েশনটা বলি আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স। হ্যাঁ ওই যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম, ওইসব ভিডিওতে দেখবেন আমেরিকানরা কিন্তু টিচার না বলে টিচার্স, টিচার্স। হ্যাঁ টুডে, টুডে। তো আমরা সেই অ্যাকসেন্টটা এখন খেয়াল করব। তো বলছে আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, অথবা অলওয়েজ শেষে দিলেও হবে, প্রথমে দিলেও হবে। আওয়ার টিচার্স হেল্প আস অলওয়েজ, আওয়ার টিচার্স হেল্প আস অলওয়েজ, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। এরপর কি, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। কি বললাম? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। দেখেন এটা কিন্তু একটা প্যাসিভ মুড, তাই না? প্যাসিভ মুডের বাক্য আমরা কিভাবে করব? এইখানে কোনো সাবজেক্ট আপনি খুঁজে পাবেন না যে কারা নিয়ম মেনে চলে। সাবজেক্ট কাকে বলে? কোনো বাক্যে যে ব্যক্তি কাজটি সম্পন্ন করে। করিম ভাত খায়, সুমন গান গায়, আমি স্কুলে যাই, এখানে আমি সাবজেক্ট, সুমন সাবজেক্ট। তো এই সাবজেক্ট গুলোতে কিভাবে আমরা করব? এই সাবজেক্ট গুলোকে, এই সাবজেক্ট গুলোকে, হ্যাঁ এই সাবজেক্ট বিহীন বাক্যকে, হ্যাঁ এখানে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। বলেন তো দেখি আপনাদের ব্রেনে কি আসে? পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। হুম ওই উই ওবে মেনি রুলস এন্ড রেগুলেশন। দেখেন তাহলে এখানে দিচ্ছেন উই ওবে, বাংলাটা হয়ে গেল আমরা মেনে চলি। ওবে মানে মেনে চলা। হয়। হ্যাঁ তখন কিভাবে করবেন দেখেছেন? এই এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো আমি এখন থেকে আপনাদের দেখাবো। মেনে চলতে হয়, হ্যাঁ। কিন্তু আপনি যে উই দিয়ে বলছেন, যে তখন কিন্তু বাংলা অর্থটা হবে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে আমরা নিয়ম মেনে চলি। কিন্তু এখানে তো এরকম কিছু লেখা নেই। এখানে লেখা আছে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। এখানে কিন্তু এই অনেক নিয়ম, এইটাকে আপনাকে প্রথমে বসাতে হবে। এই অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে বসাতে হবে। অনেক নিয়ম মেনে চলা হয়, অনেক নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড, ফলোড, ফলো মানে অনুসরণ করা, ফলো মানে অনুসরণ করা। আর আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে এটা হচ্ছে প্যাসিভ মুড, প্যাসিভ মুডে সর্বদা ভার্বের ভি3 বসে। ফলো মানে অনুসরণ করা, এটাকে বলতে হবে ফলোড, ফলোড। বলছে মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম অনুসরণ করা হয় বা মেনে চলা হয়। কিসের জন্য? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, টু মেইনটেইন দা কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। এই যে দেখেন বাক্যটা, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়। কিসের জন্য? টু মেইনটেইন, রক্ষা করতে, টু মেইনটেইন রক্ষা করতে, দা কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের স্টাডিজ এর কোয়ালিটি ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। পরের বাক্যটা দেখেন, বলছে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। তাহলে ভবিষ্যতে ইংরেজি হচ্ছে ইন ফিউচার, ইন ফিউচার। হ্যাঁ আমি একজন ডাক্তার হতে চাই, এটা কি হবে? আই ওয়ান্ট মানে আমি চাই, টু বি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অথবা আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অথবা আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। বাক্যটা কি হলো? ইন ফিউচার ভবিষ্যতে, আই ওয়ান্ট আমি চাই, টু বিকাম এ ডক্টর একজন ডাক্তার হতে, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এটা আবার একটু পড়েন, ইংলিশটা পড়েন একটু। দিদি পড়েন তো, মাই নেম ইজ রাজু। মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু। আই ওয়াক আপ এভরি মর্নিং অ্যান্ড আই গো টু স্কুল। তারপর at school I learn many things. Our teacher always help us. Many rules are followed to maintain the quality of our studies. In the future,
I want to become a doctor. আমরা গাছে উঠে গেছি, গাছের একেবারে মগ ডালে পৌঁছে গেছে, এখন ওইখান থেকে আমাদেরকে নামতে হবে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করা শিখবো, ইংরেজি থেকে বাংলা করা শিখবো। এখন আমরা এই যে দেখেন, বাংলা দেখে দেখে আমার নাম রাজু, তার ট্রান্সলেশন করেছিলেন মাই নেম ইজ রাজু। এখন ইংরেজি দেখে দেখে বাংলা করেন তো, মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু, আই ওয়াক আপ, এগুলো ইংরেজি দেখে দেখে বাংলা বলেন। ইংরেজি একটা সেন্টেন্স বলেন, তার বাংলাটা বলবেন। My name is Raju. আমার নাম রাজু। I wake up every morning. আমি প্রতিদিন সকালে উঠি। And I go to school. আমি স্কুলে যাই। At school, উঠি। স্কুলে মানে স্কুলে স্কুলে I I learn learn many many things. স্কুলে আমি অনেক কিছু শিখি। Our teacher always help us. আমাদের শিক্ষকরা সর্বদাই আমাদের সাহায্য করে। Many rules are followed in maintain the quality in our studies. অনেক নিয়ম মেনে চলতে হয় to maintain the quality in our studies. আমাদের শিক্ষার মান শিক্ষার মান ভালো রাখতে আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। শিক্ষার মান ভালো রাখতে অনেক কিছু শিখতে হয়। In the future, ভবিষ্যতে I want to be a doctor. ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। আচ্ছা, কি বলছে তাহলে? এখানে বলছে যে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। এই বাক্যটা কিভাবে করব? ইন দা ফিউচার, ভবিষ্যতে, অথবা ইন ফিউচার, ভবিষ্যতে আই ওয়ান্ট, আমি চাই, টু বি এ ডক্টর অথবা টু বিকাম এ ডক্টর। এই যে ভার্বের পূর্বে টু দিলে সেটাকে ইনফিনিটিভ বলে। যেমন আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস, এখানে ইনফিনিটিভ কতটুক? ওই টু ইট। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে, আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি চিঠিখানা লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার। দেখেন এই যে আমি একটা ওই বিকাম মানেও যা, বিকাম মানেও যা, বি মানে হওয়া, আই ওয়ান্ট টু বি এ ডক্টর এটা দিলেও হতো, আবার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর একই কথা, বি মানে হওয়া, বিকাম মানেও হওয়া। এই সময়টা শেষে দেওয়া যাবে না? অবশ্যই এটা অ্যাডভার্ব শেষে দেওয়া যায়, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ইন ফিউচার, অথবা ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। মনে রাখবেন, অ্যাডভার্ব শেষেও দেওয়া যায়, প্রথমেও দেওয়া যায়। স্লোলি হি ওয়াক্স, এটা দিলেও হয়, আবার হি ওয়াক্স স্লোলি, সুমন ওয়াক্স স্লোলি, এটা দিলেও হবে। অ্যাডভার্বটা ভার্বের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। এখন দেখেন এই শিটটা থেকে একটু প্র্যাকটিস করবেন, এই যে টেন্স ইউজ, কোন বাক্যে কোন টেন্স ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট সিম্পল টেন্স, আই ওয়াক আপ এভরি মর্নিং, আই লার্ন মেনি থিংস, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আচ্ছা, ফিউচার, ফিউচারে বলছে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই, অর্থাৎ ভবিষ্যতে আমি একজন ডাক্তার হব। ইন ফিউচার আই উইল বি এ ডক্টর, এটা ফিউচারও করা যায়। প্যাসিভ ভয়েস করেছে, এই যে দেখেন ওই বাক্যের ভিতরে, ওই প্যাসেজের ভিতরে এমন একটা বাক্য ছিল, মেনি রুলস আর ফলোড, এই যে আর এর পরে ভার্বের ভি3 বসেছে। যেমন আমি স্কুলে যাই, সরি আমি ভাত খাই, আই ইট রাইস, ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ, তখন আর ইট হবে না, প্যাসিভ মুডে সর্বদা ভার্বের ভি3 দিতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন পেপার, পত্রিকা, নাটক, নোভেল বা কোনো কিছু লিখবেন, পড়বেন, বেশিরভাগ দেখবেন বাই ছাড়া প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়। প্রতিদিন ঢাকায় অনেক মাছ বিক্রি হয়, মেনি ফিশেস আর সোল্ড ইন ঢাকা এভরিডে, গরিবদেরকে সাহায্য করা হয়, আমাদেরকে খাবারটি খেতে দেওয়া হয়, এগুলো হচ্ছে সব প্যাসিভ মুড। কেন? কারণ এখানে কোনো কর্তা নেই। এই যে বাক্যটা, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়, এখানে কি বলেছে যে করিম, রহিম, ইমন, সুমন এরা নিয়ম মেনে চলে? কারণ নাম উল্লেখ করেনি, কর্তা নেই। আর যেখানে কর্তা থাকে সেটাকে বলে কর্তৃবাচ্য, আর যেটায় কর্তা থাকে না তাকে বলে কর্মবাচ্য। প্যাসিভ ভয়েস এর অর্থ হচ্ছে কর্মবাচ্য। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস এর অর্থ হচ্ছে কর্মবাচ্য। যাই হোক, আমরা নেক্সট এর দিকে চলে যাই। আরো একটা, এখানে অনেকগুলো আমি ডক্টর, এখানে কি আই এম গোইং টু বি আ ডক্টর, এটাও কি? হ্যাঁ, এটা নিয়ার ফিউচার, তবে দেখেন গোয়িং টুটা দেওয়া যাবে না। খুব ভালো প্রশ্ন। এই গোয়িং টুটা কখন হয় আমি খুব সুন্দর করে বলি। যেমন মনে করেন আপনি আগামীকাল ঢাকায় যাবেন, এখন রাত 10টা বাজে,
রাত পোহাতে আর মাত্র মনে করেন 5-6 ঘন্টা বাকি, ব্যাগ ট্যাগ আপনার গোছানো। এই ধরনের বাক্যগুলোকে বলে নিয়ার ফিউচার, অর্থাৎ একটু পরেই যেটা ঘটতে যাচ্ছে। এই বাক্যগুলোকে আপনি ফিউচারের স্ট্রাকচারে না করে প্রেজেন্ট ফর্মের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে করলে বেটার হয়। যেমন আমি আগামীকাল ঢাকায় যাব, এই বাক্যটা আপনি যদি বলেন আই উইল গো টু ঢাকা টুমরো, এটা বুঝাবে কি আগামীকাল আসতে এখনো অনেক দেরি, আজকে কেবল সকাল হয়েছে, সকাল গড়িয়ে বিকাল রাত, তারপর আপনি আগামীকাল ঢাকায় যাবেন। এটা ফিউচার টেন্সের গঠন দিয়ে বললেন আই উইল গো টু ঢাকা টুমরো। কিন্তু যদি নিয়ার ফিউচারে বলেন আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, তখন কিন্তু বুঝাবে যে আপনি একটু পরেই ঢাকায় যাচ্ছেন। আমি আগামীকাল ঢাকায় যাব, তখন আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, অর্থাৎ বুঝাচ্ছে যে এখন ভোর রাতে আপনি কাউকে ফোনে বলছেন যে এই তো আর একটু পরেই আমি ঢাকায় যাব। সেক্ষেত্রে আপনি এই নিয়ার ফিউচার আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, এখানে কোনো ভুল হবে না। তো এই যে এখন যদি সে ঢাকা যাবে, তাহলে কি হি ইজ গোয়িং টু ঢাকা হবে না? না, হি ইজ গোয়িং টু ঢাকা দিলে সে ঢাকায় যাচ্ছে, আর যদি সে ঢাকায় যাবে এটা বলবেন হি উইল গো টু ঢাকা। কিন্তু আপনি যদি এটা বুঝাতে চান যে গোয়িং টু ঢাকা টুমরো, হ্যাঁ, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, এখন যদি আই না দিই, এখন যদি আমি হি দিই, তাহলে কি হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো? হ্যাঁ এটা হবে, কিন্তু বুঝাতে চাচ্ছেন যে সে অবশ্যই ঢাকায় যাবে এবং একটু পরেই যাবে, অল্প একটু সময় পরে, মানে একটু পরেই সে ঢাকায় যাচ্ছে। তখন বলতে হবে হি ইজ গোয়িং টু ঢাকা আফটার 2 মিনিটস লেটার, আফটার 1 আওয়ার লেটার, আফটার 5 আওয়ার্স লেটার, মানে তার সব রেডি, যার ড্রেস পরাও রেডি, সে একটু পরে ঢাকায় যাবে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচার ইনডেফিনিট বুঝাতে পারি। হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো, হি ইজ গোয়িং টু ঢাকা আফটার 5 আওয়ার্স লেটার। মনে করেন তার বিমানের ফ্লাইট 1 ঘন্টা পরে, সেক্ষেত্রে বলা যাবে এগুলোকে নিয়ার ফিউচার বলে, নিকটবর্তী ভবিষ্যৎ। অনেক সময় আমি হুম। মানে ওই যে উইল এর পরিবর্তে অনেক সময় গোয়িং টু টা ইউজ করে বিভিন্ন জায়গায়। হি ইজ গোনা গো টু ঢাকা, দে গোনা গো টু ঢাকা, এরকম মানে বলে আর কি। এই জন্য বললাম যে না, এটা এটা ওরকম ঠিক বলে, ওরা ঠিক কিন্তু বলে, মনে করেন ওরা ওই নিয়ার ফিউচার এই কথাগুলো বলে। না, তাহলে ওই যে হি, তাহলে হি ইজ গোয়িং টু হবে নাকি না ওই যে হি ইজ গোয়িং টু, ওইরকম আর কি। হি মানে ইজ গোয়িং টু ওইগুলো তো হবে। এর সাথে যেমন ইজ হয় হুম সাধারণত, হুম ওখানে মানে যেমন আই এম হ্যাঁ গোয়িং টু ঢাকা হ্যাঁ বলি না, যেমন আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাবো, হুম এরকম হুম বলি আর কি। হ্যাঁ এখানে হ্যাঁ বলা হয় আর কি, এখানে ওই যে ওখানে ওরা ওইটা বেশি ব্যবহার করে, এটাই বলতে চাচ্ছেন। ব্যবহার করতেছি। হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে যদি হিজ গোনা, হ্যাঁ তাহলে হিজ গোনা মানে হি ইজ গোয়িং টু ঢাকা, ইয়েস, এটাই তো। হি ইজ গোয়িং টু নিউ ইয়র্ক, হি ইজ গোয়িং টু জামাইকা। হ্যাঁ এটা মানে ওই আমরা যেটা বলি হি উইল, ওরা সেটাকে বলে হি ইজ গোয়িং, হি ইজ গনা, ওরা মানে গোয়িং টুটাও ইউজ করে আর কি। ইউজ করে। হ্যাঁ আরেকটা জিনিস দেখেন, ভাষাটা যখন প্রবাহমান হয়ে যায়, মনে করেন এই যে ইংরেজ জাতিরা ইংরেজি ভাষাটা ব্যবহার করছে শত শত হাজার হাজার বছর ধরে, আমরা যেমন বাংলাটা ব্যবহার করছি, এই ভাষা হচ্ছে আমরা ব্যাকরণে পড়েছিলাম, বাংলা ব্যাকরণে প্রবাহমান। তো এটা একটা সময় কি হয়, ওই গ্রামারের ভিতরে আর থাকে না। যেমন আমরা এই খুলনা অঞ্চলে বা ওই যে বলেছিলাম নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম, এইখানে কিছু আঞ্চলিকতা আছে, এখানে কোনো গ্রামারের যে নিয়ম ফলো করা হয় না। আমরা বলি তুমি কোথায় যাচ্ছ, আমাদের খুলনা আঞ্চলিকতায় অনেকে বলে তুই কোথায় যাচ্ছিস, যাওকে বলছে কোথায় যাচ্ছি সেটাকে একটু আপনার বিদ্রূপ করে বা অর্ধ তদ্ভব তদ্ভব বা আরো যে নিচের লেভেলের, এগুলোকে বলে তুই কোথায় যাচ্ছিস। এইটা আমরা শুদ্ধ ভাষায় বলি তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাচ্ছিলে। তো এই যে আপনি যেটা বললেন, ওরা কিন্তু ওইটা বলে ওদের, মানে এখানে কিছুটা ওই যে গ্রামে বলে না যে গায়ের জোরে কথা বলা, তো ওরা ওই যে হুম। অন্না গন্না ওরা ওদের মতো করে এটা বানিয়ে নিয়েছে আসলে। কিন্তু আমি দেখেন এই যে প্রায় বছর খানেক হচ্ছে এই আপনারা বা কয়েকজন আমেরিকা থেকে ক্লাস করে, তখন আমি কিছুটা অভিজ্ঞ হয়ে গেলাম যে ওরা আসলে এইভাবে বলে। কিন্তু আমরা এই যে গ্রামার শিখে শিখে ইংরেজি শিখি, আমাদের দেশের অধিকাংশ টিচাররাই কিন্তু এই ইয়েগুলো জানে না। আপনি তো একদিন বলেছিলেন যে প্রোনাউন্সিয়েশন গুলো বা অ্যাকসেন্ট গুলো কখনোই পড়ানো হয় না, কলেজে ইউনিভার্সিটিতেও হয় না, কারণ আমাদের দেশে ওগুলোতে কেউ ব্যবহার করে না, কথা বলে না। কিন্তু আমেরিকায় গেলে এই চিত্র পাল্টে যাবে, তখন আপনাকে আবার সম্পূর্ণ ওদের ওই অ্যাকসেন্টটা ধরতে হবে। তো ওই যে যেটা বললেন হি ইজ গোয়িং বা হি ইজ গন না, ওরা ওইটা কথা বলার সময় জাস্ট ওদের আঞ্চলিকতা হিসাবে ব্যবহার করে, আঞ্চলিকতা বা ওরা ওটা তৈরি করে নিয়েছে, ওরা এত শর্ট বলে যার কারণে ওইগুলো ওদেরকে বলতেই হয়। আর আমরা যারা গ্রামার জেনে কথা বলি, তখন আমরা ওইখানে গেলে আবার দুর্বল হয়ে পড়ি যে কি বলে। যেমন আমি আপনাকে শিখালাম যে আমি আগামীকাল নিউ ইয়র্ক যাব, ওরা আবার বলছে, আমি যদি বলে আই উইল গো টু নিউ ইয়র্ক টুমরো, ওরা বলছে আই গন্না
নিউ ইয়র্ক টুমরো। তা এইটা আমাদেরকে তখন একটু কনফিউজড হয়ে যেতে হয় যে কি বলে। কিন্তু আমরা যদি আপনি যদি গ্রামার মেনে ওদের সামনে কথা বলেন তখন ওরা আবার এগুলো বুঝে নিতে পারে, বুঝতে পারে। হুম। আচ্ছা, আজকে সকালে দেখেন একটু আগে একজনকে পড়ালাম, তিনিও আমেরিকা থেকে ক্লাস করেছে, উনি থাকে হচ্ছে আপনার নিউ ইয়র্কের জামাইকা এলাকায়। তো উনি অনেক আগে গিয়েছে, অনেক মানে আজ থেকে প্রায় 30 বছর আগে। তো এখন এসে উনি ভাষাটা শিখতেছে। তো আমি বললাম যে আঙ্কেল আপনি কেন, ওনার বয়স প্রায় 65। তো উনি কিন্তু ওই ভাষা বলতে বলতে মানে শিখে গেছে উনি। ওই দেশে ওই যে নাগরিকত্ব পাইতে গেলে একটা ছোট নাকি পরীক্ষা দিতে হয় বা কিছু কিছু শর্ট সেন্টেন্স লিখতে হয়। তো উনি বলছে যে আমি ওই পরীক্ষাতেও পাশ করিনি, কিন্তু অনেক আগে গিয়েছিল, তো ওইখানে যাই হোক বিভিন্ন লোকজন ধরে টরে মোটামুটি কোনো একটা কায়দায় বা অল্প পারছিল, নাগরিকত্ব পেয়ে গেছে অনেক আগে। তো এখন ওনার যে সমস্যাটা, উনি প্রচুর ইংলিশ বলতে পারে, দেখলাম একেবারে ফ্লুয়েন্টলি ইংরেজদের মতো। ওনার ওখানে ওই গ্যাসের মানে মুদি দোকান রয়েছে, তারপরে গ্যাস স্টেশন, আরো অনেক কিছু ব্যবসা খুলেছে, অনেক রিচ ম্যান, একজন নোয়াখালীতে বাড়ি। তো আমি বলছি আপনি কেন এখন এই গ্রামার শিখতেছেন, আপনি তো ইংলিশ পারেন। তো উনি বলতেছে কি দেখেন, আমি যখন বাংলাদেশে যাই প্রায়, বা আমার আত্মীয় স্বজনরা এখানে এসেছে, বা আমি যখন এয়ারপোর্টে যাই, তখন বিশেষ করে বাংলাদেশে তখন ওই আমেরিকান অ্যাকসেন্ট বললে বুঝতে পারে না। তো আমি তো আর ইংলিশ গ্রামার জানি না, আমি তো মুখস্থ গদে বলে চলে যাই। কিন্তু আমাকে গ্রামার শিখাবেন, আমি যেন আপনাদের মতো করে আই ইট রাইস, আই উইল ইট রাইস, এগুলো যেন আমি বলতে পারি। মানে উনি আমেরিকান অ্যাকসেন্ট পারে, বাট এখন বাংলাদেশি অ্যাকসেন্ট শিখতেছে। মানে কত বৈচিত্র্য দেখেন তো। এটা হ্যাঁ হ্যাঁ, যার যেটা প্রবলেম, তবে ওখানে থাকতে থাকতে এবং এই অ্যাকসেন্ট গুলো শিখে যাবেন, এটা নিয়ে ভাবা লাগবে না। কিন্তু প্রথম পর্যায়ে আমাদেরকে এই বাক্যগুলো তৈরি করা শিখতে হবে, যে আমরা যেন ফ্লুয়েন্টলি আমার মনের ভাব প্রকাশ করতে পারি। আমরা নেক্সট আরো একটা প্যাসেজ আজকে একটু কমপ্লিট করি। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। আচ্ছা এটা, হ্যাঁ এটা করা হয়নি, এটা করি। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, আগে বাংলাটা পড়েন তারপর ইংলিশ করব। আমরা প্রতিদিন স্কুলে আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। হুম। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। হ্যাঁ শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। হ্যাঁ আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। হ্যাঁ এটা পেসিভ হবে। হ্যাঁ, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, এটাও এটাও প্যাসিভ পেসিভ। হবে। হুম। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়, এটাও তো পেসিভ। এটাও প্যাসিভে হবে। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব, এটাও প্যাসিভে হবে। এটাও পেসিভ, এটা ফিউচার। এই তাহলে দেখেন কতগুলো বাক্য প্যাসিভ হয়ে গেল। এখন আজকে আমি মডেলটা আরেকটু দেখাবো, এবং আগামী ক্লাসে আমার মনে হয় ভয়েস চেঞ্জটা আমরা A to Z ক্লিয়ার করব, কারণ মডেলের থেকেও বেশি প্রয়োজন হয় ভয়েস চেঞ্জটা। আপনি যখন কথা বলবেন, কোনো নোভেল, কখনো কোনো নিউজ পেপার যাই পড়বেন, ইংলিশে কোনো জার্নাল, মানে ইংলিশ মিডিয়ামে যা কিছু পড়তে যাবেন, দেখবেন গুগলে সার্চ দিয়ে বা যাই হোক, বেশিরভাগ কিন্তু প্যাসিভ ব্যবহার করে লেখা হয়। ছোটবেলায় জানতাম অ্যাক্টিভে বেশিরভাগ বাক্য হয়, বড় হয়ে দেখলাম যে না, প্যাসিভে কিন্তু বেশিরভাগ বাক্যগুলো হয়। এখানে কতগুলো বাক্য দেখেন, বেশিরভাগ সব প্যাসিভ। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, কি হবে? উই we are we are going to স্কুলে যাই। ও we go to school every day. থ্যাংক ইউ। Uh, আমরা we go to প্রতিদিন, school হ্যাঁ আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, তাহলে উই গো টু স্কুল ইন এভরিডে মর্নিং, অথবা ইন এভরি মর্নিং, প্রতিদিন সকালে, ইন এভরি মর্নিং। every morning. এভরি মর্নিং বাক্যটা দেখেন তাই রয়েছে এখানে, উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। পরের বাক্য কি আছে? স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া যাবে, এটা অ্যাক্টিভের বাক্য, এখানে আমরা শব্দটা রয়েছে। কি আছে? আমরা। তাহলে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, তাহলে কি হবে? এই দেখেন, পড়াশোনা করার পাশাপাশি, এই বাড়তি অংশটুকু আগে দিব, পরে দিলেও হয়। তো বলছে অ্যালং উইথ স্টাডিইং, অ্যালং উইথ স্টাডিইং, পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি, তাহলে কি হবে? উই প্লে গেমস, উই প্লে গেমস, অথবা অথবা উই প্লে গেমস অ্যালং উইথ স্টাডিং। এই দেখেন, অ্যালং উইথ স্টাডিইং, স্টাডি মানে, হ্যাঁ স্টাডি মানে পড়াশোনা করা, এটা ভার্ব, আর এখানে আইএনজি করে এটাকে নাউন করা হয়েছে। অ্যালং উইথ স্টাডিং, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলা করি। পরের বাক্যে কি বলছে? শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, এটাও অ্যাক্টিভে, কারণ শিক্ষকরা এটা হচ্ছে সাবজেক্ট। শিক্ষকরা কি করে? শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, তাহলে
টিচার্স বা দ্য টিচার্স, হ্যাঁ দ্য টিচার্স মেইনটেইন আস অথবা গাইড আস, গাইড মানে চালিত করা, সঠিক পথে চালিত করা। দ্য টিচার্স গাইড আস ইন এ রাইট ওয়ে, একটা সঠিক পথে, একটা সঠিক পথে। আবার বলি, দ্য টিচার্স গাইড আস ইন ইন এ রাইট ওয়ে, ইন এ রাইট ওয়ে। এটা অন্যভাবে বলা যায়, দেখি এরা কিভাবে লিখেছে। টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন, ডিরেকশন মানে হচ্ছে সঠিক পথে, এটা দিলেও হয়, রাইট ওয়ে দিলেও হয়। এইবার দেখেন সেই প্যাসিভ চলে এসেছে। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। অনেকেই এই বাক্যগুলো পারে না। কেন পারে না জানেন? এখানে ওই সাবজেক্ট নিয়ে চলে আসে, আই উই, কিন্তু না, এটা বলছে আমাদের স্কুলে, হ্যাঁ এটা প্যাসিভের ক্লাসটা করলে আমরা ক্লিয়ার হতে পারবো যে আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। তাহলে কি হবে? নিয়ম ইংরেজিটা কি এটা প্রথমে আনতে হবে। রুলস আর, হ্যাঁ রুলস আর অলওয়েজ ফলোড। ফলো থেকে ফলো মানে অনুসরণ করার উপর ইডি, ফলোড, ফলোড। রুলস আর অলওয়েজ ফলোড, হ্যাঁ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। দেখেন বাক্যগুলো তৈরি করার পরে কত সহজ, কিন্তু তৈরি করার আগে খুব কঠিন মনে হয়, কিভাবে করব কিভাবে করব। বলছে আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। রুলস আর, এই যে রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, ইন আওয়ার স্কুল। এর পরের বাক্যটা দেখেন, বলছে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। আচ্ছা শাস্তি কে দেয় বা শাস্তি কাকে দেওয়া হয় কোনো কিচ্ছু বলা হয়নি, শুধু বলা হয়েছে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। বাক্যটা কিভাবে করতে হবে তাহলে? শাস্তি, পানিশমেন্ট, পানিশমেন্ট না আর না, পানিশমেন্ট গণনা করা যায় না, ইজ দিতে হবে, পানিশমেন্ট ইজ গিভেন। ইফ মানে যদি, ইফ রুলস আর ব্রোকেন, দেখছেন কত সহজে করলাম। অথবা এটা প্রথমে দেওয়া যায়, ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, পানিশমেন্ট ইজ গিভেন। খাবারটি খাওয়া হয়, যেমন যদি বলি আমি খাবারটি খাই, আই ইট দ্য ফুড, কিন্তু যখন বলবেন খাবারটি খাওয়া হয় তখন বলতে হবে ফুড ইজ ইটেন, দ্য ফুড ইজ ইটেন। হ্যাঁ, গরিবদেরকে সাহায্য করা হয়, দ্য পুয়ার আর হেল্পড, দ্য পুয়ার আর হেল্পড। হ্যাঁ, যদি বলা হয় কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। সুমনের দ্বারা কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই সুমন, দ্য ওয়ার্ক ইজ ডান বাই সুমন। আমাদের দ্বারা কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস। কিন্তু যদি যদি বলি অ্যাক্টিভে বলেন আমি কাজটি করি, তখন হবে আই ডু দা ওয়ার্ক, আই ডু দা। অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ। এটা না জানলে ডাইনে বায়ে কোথাও যাওয়া যাবে না। এরপর দেখেন বলছে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়, এটাও প্যাসিভ। তাহলে ইট ইজ হোপড দ্যাট, হোপের পরে ইডি, ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে ইন ফিউচার এভরিওয়ান উইল ডু এ বেটার জব। কি হলো? এই যে ইন ফিউচার, এই যে ইট ইজ হোপড দ্যাট, এটা প্রথমে দিলে হয় আগে দিলে হয়, ইট ইজ হোপড দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক ইন এ গুড প্রফেশন ইন দ্য ফিউচার, এটা আশা করা হয় যে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে। তারপর কি আছে দেখেন শেষের বাক্য, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব, এটাও প্যাসিভ, কারণ কে উন্নত করবে সমাজকে, কারা করবে, এটা কিন্তু উল্লেখ করা হয়নি। তো বলছে ভালো কাজের মাধ্যমে, থ্রু গুড ডিডস, থ্রু গুড ডিডস, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। দ্য সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, কি হবে? দ্য সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজকে উন্নত করা সম্ভব। দেখেছেন? এই যে দেখেন বাক্যটা, এবার ইংলিশটা একটু পড়েন দিদি ভাই, পড়েন টোটাল এটা। উই গো টু স্কুল এভরি মর্নিং, We go to school every morning. Along with studying, we also play game. Teachers guide us in the right direction. Rules are always followed in our school. If rules are broken, punishment are given. It is hoped that everyone will work in good professions in the future. ফিউচার, Though দো না, এটা থ্রো, থ্রো মানে মধ্য দিয়া, থ্রো গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া। good deeds, হ্যাঁ
ডিড অর্থ কাজ, ডিড মানে কাজ, ভালো কাজের মাধ্যমে। Oh, um, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, ভালো কাজের মধ্য দিয়ে সমাজকে উন্নত করা সম্ভব। হুম so good good deeds. হ্যাঁ, থ্রো গুড ডিডস, ভালো কাজের মধ্যে এই স্ট্রাকচার গুলো ফলো করতে হবে। থ্রো গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া সোসাইটি ক্যান বি ইমপ্রুভ, সমাজকে উন্নত করা সম্ভব। দেখেন এখানে ডিটেইল ব্রেকডাউন দিয়েছি, অর্থাৎ কিভাবে বাক্যটা হলো এই বাক্যগুলো নিজে নিজে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে কিভাবে বাক্যগুলো গঠন করা হয়েছে। দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, প্রেজেন্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স, সব ব্যাখ্যা দেওয়া আছে। এই যে এইগুলো আপনারা একটু করবেন। আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, এগুলো এই উত্তরটা না দেখে বাংলা সামনে রেখে করার চেষ্টা করব আমরা। যেমন আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, দেয়ার ইজ এ লিটিল স্কুল ইন আওয়ার, হ্যাঁ হ্যাঁ, এখানে স্মল দিব, দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। এই যে বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে যদি কখনো আছে, নাই, ছিল, ছিল না, আবার বলি, বাংলা বাক্যের শেষে, বাংলা ক্রিয়ার শেষে যদি এই শব্দগুলা থাকে, আছে, নাই, ছিল, ছিল না, সেক্ষেত্রে দেয়ার ব্যবহার করতে হয়, দেয়ার। যেমন খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। হ্যাঁ, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, পাস্ট টেন্স, তখন অজ অয়ার হবে, দেয়ার অজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট, এই ক্লাসগুলো থাকবে, এগুলো পাবেন। আচ্ছা, এখন আমরা একটু ওরালি মৌখিক ভাবে প্র্যাকটিস করি। যেমন আমি যদি বলি ডু মানে কি বলেন তো, করা, কিন্তু আমি যদি বলি করে বা করিয়া, তখন কি হবে, ডুইং, কি হবে, ডুইং। আচ্ছা, কাম মানে আসা, যদি বলা হয় আসিয়া বা এসে, তখন কি হবে, কামিং। ইট মানে খাওয়া, যদি বলা হয় খাইয়ে বা খেয়ে, eating, ইটিং। জিরান, হ্যাঁ, লিখে, হ্যাঁ জিরান, লিখে। writing, রাইটিং, যদি বলা হয় চিঠিখানা লিখে আমি তোমাকে পাঠাবো, রাইটিং দ্য লেটার I will send আই উইল সেন্ড ইউ। ভাত খেয়ে আমি ফুটবল খেলতে যাব, তাহলে ইটিং রাইস rice, I will go to playing football. আই উইল গো টু প্লে ফুটবল, আই উইল গো টু ফুটবল। আচ্ছা, গানটা গেয়ে আমি স্কুলে যাব, সিঙ্গিং দ্য সং। I will go to school. তাহলে জিরান্ডের একটু ব্যবহার আমরা মৌখিক ভাবে দেখলাম। যদি বলা হয় ইংরেজি শিখে আমি বিদেশ যাব, তখন কি হবে, লার্ন English, so we will আই go উইল to গো টু অ্যাব্রড, আই উইল গো টু অ্যাব্রড। আচ্ছা, এরপর দেখেন যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা জিরান্ড হয়, কিন্তু এর আগে যদি আমরা ফর দেই, তখন হচ্ছে যাওয়ার জন্য, খাওয়ার জন্য, দেখার জন্য, খেলার জন্য। যেমন ফর গোয়িং, কি হবে, যাওয়ার জন্য, কি হবে বলেন, for going, যাওয়ার জন্য। খাওয়ার জন্য, for eating, লেখার জন্য, for writing, ঘুমানোর জন্য। for sleeping. যদি বলা হয় এই বিছানাটি ঘুমানোর জন্য, The, this bed is না দিস বেড ইজ ফর স্লিপিং, ফর যুক্ত আইন, দিস বেড ইজ ফর স্লিপিং। এই চেয়ারটি বসার জন্য, this chair is for sitting. সিটিং। এই খাবারটি খাওয়ার জন্য, This food is for eating. হ্যাঁ, এইভাবে কথা বলবেন, দেখবেন জড়তা চলে যাবে। আরো দ্রুত বলার চেষ্টা করতে হবে, দিস বেড ইজ ফর স্লিপিং, দিস ফুড ইজ ফর ইটিং, দিস মোবাইল ইজ ফর ইউজিং, এই মোবাইলটি দৌড়ানোর জন্য, এই মাঠটি খেলার জন্য, তখন কি হবে, দিস ফিল্ড ইজ This field is playing. প্লেইং, দিস ফিল্ড ইজ ফর প্লেইং, ফর দিতে হবে, ফর দিতে হবে, কি দিতে হবে বলেন, ফর। আচ্ছা, যদি বলা হয় উইদাউট, যদি দেয়, যেমন উইদাউট গোয়িং, যাওয়া ছাড়া, উইদাউট ইটিং, হ্যাঁ খাওয়া ছাড়া, উইদাউট রাইটিং, লেখা ছাড়া। যদি বলা হয় লেখা ছাড়া তুমি কিছু শিখতে পারবে না বা পারো না, তখন কি হবে, উইদাউট রাইটিং ইউ ক্যান নট লার্ন এনিথিং, ইউ ক্যান্ট লার্ন এনিথিং। আচ্ছা, ইংরেজি চর্চা ছাড়া তুমি উন্নতি করতে পারো না, উইদাউট প্র্যাকটিসিং Practicing ইংলিশ, না, উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট ইমপ্রুভ ইউর ইংলিশ, ইউ ক্যান নট ইমপ্রুভ ইউর ইংলিশ। হ্যাঁ, যদি বলা হয় আশা ছাড়া কোনো উপায় নেই, দেয়ার ইজ নো ওয়ে উইদাউট কামিং। অর্থাৎ এখানে আমি দেখাতে চাচ্ছি উইদাউট এর পরে ভার্বের পরে আইএনজি দিতে হবে, বিফোর এর পরে ভার্বের পরে আইএনজি দিতে হবে। যেমন আমি যদি একটা বলি ফর মি, তখন কি হবে বলেন, for me, আমার জন্য, আমার জন্য। ফর হিম, তার জন্য, ফর হার,
তার জন্য আমাদের জন্য for us, ফর আস, তোমার জন্য for you. এই কলমটি তোমার জন্য, This pen is for you. এই কলমটি আমার জন্য, This pen is for me. আমি তোমার সাথে যাব, I will go with you. আমার সাথে প্রতারণা করো না, Don't ডোন্ট চিট উইথ মি, me. আমি তার সাথে আসবো, Come with him. আমি তার সাথে আসবো না, I will not come with him. আমি কি তার সাথে আসবো। Will I come with him? এরপর একটা বাক্য আমরা শিখবো লাইক দিয়ে। কি শিখবো? লাইক আর লাভ। লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা। আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। এই লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কি হবে বলেন? আই লাইক ইটিং। আমি খেতে পছন্দ করি, কিন্তু আমি খেতে ভালোবাসি, I like. আই লাভ ইটিং। আই লাভ ইটিং, আমি খেতে ভালোবাসি। আমি রান্না করতে ভালোবাসি, I like cooking. আই লাভ কুকিং। লাভ মানে ভালোবাসি, আই লাভ কুকিং। আমি পড়তে ভালোবাসি, I love read. আই লাভ রিডিং। কি হবে? Oh, I love. রিডিং। আমি নাচতে ভালোবাসি, I love dancing. আই লাভ ডান্সিং। আমি ঘুমাতে ভালোবাসি, I love sleeping. আমি ভ্রমণ করতে ভালোবাসি। I love traveling. তাহলে এই বাক্যগুলো আমি যখন ক্লাসটা করাবো না, তখন রেকর্ড গুলো শুনে শুনে, পিডিএফ গুলো দেখে দেখে এখান থেকে নিজেদেরকে বলতে হবে, আমি ভ্রমণ করতে ভালোবাসি, আই লাভ ট্রাভেলিং। আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং বিরিয়ানি। আমি ঘুমাতে ভালোবাসি, আই লাভ স্লিপিং। কিন্তু পছন্দ করি তখন হবে আই লাইক। যেমন আমি ঘুমাতে পছন্দ করি, আই লাইক স্লিপিং। আমি হাঁটতে পছন্দ করি, I like walking. আই লাইক ওয়াকিং। তুমি খেতে পছন্দ করো, You like ইটিং। ইউ লাইক ইটিং। হ্যাঁ, তুমি ভ্রমণ করতে পছন্দ করো, you like traveling. হ্যাঁ ট্রাভেলিং। তুমি লিখতে পছন্দ করো, You like writing. ইউ লাইক রাইটিং। আমরা একটা ক্লাসে অ্যাম টু, ইজ টু, আর টু এর ব্যবহার পড়েছিলাম, বি সাপোজ টু। হ্যাঁ, মনে আছে? ল্যাঙ্গুয়েজ ডিল করার সময় তো আমাকে যেতে হয়, সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, তখন অ্যাম টু, ইজ টু, আর টু বসে। আই অ্যাম টু গো, থ্যাংক ইউ। আমাকে যেতে হয়, আমাকে যেতে হয় না, I'm not. I'm not. টু গো, আই অ্যাম নট টু গো। তোমাকে যেতে হয়, You are to go. ইউ আর টু গো। তাকে যেতে হয়, He is to go. হি ইজ টু গো। আমাকে পরিষ্কার করতে হয়, আমাকে পরিষ্কার করতে হয়, I am to clean. আমাকে আমার রুমটি পরিষ্কার করতে হয়, I am to clean the room. আমাকে My সাহায্য করতে হয়, I am to help. আমাকে আমার ভাইদের সাহায্য করতে হয়, I am to help my brother. আমাকে আমার ভাইদেরকে সাহায্য করতে হয়েছিল, I was to help my brother. আমাকে যেতে হয়েছিল, I was to go. আমাকে ঢাকায় যেতে হয়েছিল, I was to go to Dhaka. তোমাকে যেতে হয়েছিল, You were to go to Dhaka. তোমাকে আসতে হয়েছিল, You were to come. তোমাকে আমেরিকায় আসতে হয়েছিল, You were to come to America. আমাকে শিখতে হয়েছিল, I am to. Oh, I was to learn. আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, I was to learn English. আমাকে সোহাগ স্যারের সাথে ইংরেজি শিখতে হয়েছিল। I was to learn English with Sohag sir. দেখছেন? তাহলে বাক্য তৈরি করা কি কঠিন বলেন? নিজে নিজেই দেখেন কথা বলা শিখে যাচ্ছেন। তো এইগুলো আমি সামনে এনে দেখাবো, কিন্তু একটু ওরালি প্র্যাকটিস করালাম। এই বাক্যগুলো থেকে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো যদি আমরা এইগুলো দিয়ে ভার্ব চেঞ্জ করা শিখি। সর্বদা ভার্ব চেঞ্জ করতে হবে। যেমন আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। কি পরিবর্তন করলাম? সাবজেক্ট সবসময় আই, শুধু গো, ইট, রাইট, মাইট, ফাইট, ভার্ব পরিবর্তন করেছি, তাই না? তো এই ভার্ব পরিবর্তন করে করে, আর আরেকটা কাজ আমি সময় থাকলে দিয়ে দিতাম, মানে এটা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস যেটা, হ্যাঁ এটা আমরা রেগুলার করব, এটা কখনো আমাদেরকে বাদ দেওয়া যাবে না। এই যে দেখেন, সে একটি গ্লাস ভেঙেছিল। কি হবে? হি ব্রোক দ্য গ্লাস। হি ব্রেক হি ব্রোক দ্য গ্লাস। হি, হ্যাঁ। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? তাহলে ডিড ইউ ব্রেক এ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ডিড ইউ?
break the glass. তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? হোয়েন ডিড ইউ? When did you break the glass? সে কেন গ্লাসটি ভেঙেছিল? হোয়াই ডিড হি? Break the glass.